কিছুই না, বরং তার ভবিষ্যৎ কন্যার জন্য ছোট্ট একটা ফ্রক, তাও আবার নেভি ব্লু কালারের। তার সাথেই ছোট্ট দুইটা হ্যান্ডক্রাফটেড ক্রোসেট বাটারফ্লাই হেয়ার ক্লিপ, সাদা বেগুনি হালকা গোলাপি রঙের সংমিশ্রণে তৈরি, দেখতে অনেকটা ওয়েস্টেরিয়া ফুলের থোকার মতো। একজোড়া ছোট্ট সাদা মোজা। গিফট দেখে রাত হাবার মতো তাকিয়ে রইল তার ননদিনীর দিকে, যে কিনা তার দিকে তাকিয়ে দাঁত বের করে দিয়ে হি হি করে হাসে। এ আবার কেমন জন্মদিনের উপহার! এমন উপহার সে জীবনেও আশা করেনি। রুদ্র আহু ঘাড় উঁচু করে গিফটের বক্সের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। পরক্ষণে উচ্চস্বরে দুজনেই হেসে উঠল। রুদ্র হাসতে হাসতে বলল, আরে বাস, ওই না, তুই তো একটা ফাটাফাটি গিফট দিয়েছিস রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অনেক আনকমন গিফট দিয়েছি। ইউ নো হোয়াট, আই অ্যাম এ ইউনিক পারসন। বলেই ঢং করতে লাগলো শুভ্রা। তখনই তাকে ধাক্কা দিয়ে রুদ্র তার গিফট নিয়ে উঠে দাঁড়ালো। সে গিয়ে হাতে গিফটটা ধরিয়ে দিল, তারপর রাতকে বলল, নাও ভাবি পাখি, খুলে দেখো কেমন লাগলো। রাত এবারে গিফট বক্সটা আলতো হাতে খুলল যত্ন নিয়ে, যাতে প্যাকেটগুলো ছিঁড়ে না যায়। বিশাল বড় বক্স, এর মধ্যে কি আছে সে নিজেও বুঝে উঠতে পারছে না। প্যাকেট খুলতেই অবাক হয়ে গেল সে। এতগুলো বই, সবই তার পছন্দের লেখক লেখিকার বই। বইগুলো দেখে মুখে হাসি ফুটল রাতের। রুদ্রের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, অনেক ধন্যবাদ ভাইয়া, আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমাকে দিয়েছেন। আচ্ছা ভাই, আপনি কিভাবে জানলেন আমার বই পড়ার অভ্যাস আছে? রুদ্রের কাছ থেকে শুনেছিলাম, ও বলেছিল, তাই ভাবলাম তোমাকে বই দেওয়া যাক। রাত রুদ্রের দিকে তাকিয়ে মুচকি হাসল। তখনই আহু তার পাশ থেকে তার তরফ থেকে গিফটটা রাতের হাতে তুলে দিল। রাত আহুর দিকে তাকিয়ে মুচকি হেসে গিফটের প্যাকেটটা সুন্দর করে খুলে দেখে অবাক হলো, কারণ মেয়েটা তাকে তার অনেক প্রয়োজনীয় একটা জিনিস উপহার দিয়েছে। হাতে তৈরি কাপড়ের মলাটের ডায়েরি। ডায়েরিটা হালকা আকাশি রঙের, তার উপরে সুতোর কাজ করা, সুন্দর করে রাতের নাম লেখা সাদা সুতো দিয়ে। ছোট ছোট গোলাপ ফুল বসানো, ফুলগুলো সুতায় তৈরি, অসম্ভব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে মলাটটা। রাত অবাক চোখে ডায়েরিটার দিকে তাকিয়ে তাতে হাত বুলিয়ে দিয়ে আর আহুর দিকে তাকিয়ে বলল, এটা কি তুমি তৈরি করেছো? আহু রাতের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। রাত খুব চমৎকার হাসলো। এই মেয়েটা এত আদরে কেন? এত সুন্দর উপহার, এত আদর, এত ভালোবাসা দিয়ে তৈরি ডায়েরিটা পেয়ে খুব ভালো লাগলো রাতের। আলতো হাতে জড়িয়ে ধরল আহুকে। শুভ্র পাশ থেকে জড়িয়ে ধরল তাদের দুজনকে। রুদ্র তখন ক্যামেরা দিয়ে তাদের তিনজনের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। রাতের গায়ে পেঁয়াজ কালারের একটা শাল জড়ানো, চুলগুলো ছাড়া, চাঁদের আলোয় অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তার পাশেই সেই বনফায়ারের আলো জ্বলছে, যা তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ছবিতে জলজল করছে রাত। সে ছবিটা সুন্দর করে তার ভাইকে সেন্ড করে দিল। এই ছবি দেখার পর এক সপ্তাহ তার ভাইয়ের যে ঘুম হবে না তা ভেবে মুচকি হাসল রুদ্র। 17 সেপ্টেম্বর সকালেই তারা রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় এসে পৌঁছতেই অসুস্থ হয়ে পড়ল রাত। ঠান্ডা লেগেছে তার। নিজের জামা কাপড় কোনোরকম চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়ল রাত। তার জ্বর এসেছে প্রচণ্ড। তখনই রানু বেগম থালে ভাত নিয়ে আসলো তার জন্য। সুন্দর করে গরুর মাংস দিয়ে গরম ভাত খাইয়ে দিল রাতকে। তারপর ওষুধ খাইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রাতের জ্বর এসেছে প্রচণ্ড। রাত রানু বেগমের কোলের উপর শুয়ে কাঁপছে ঠান্ডায়। হঠাৎই ফুপিয়ে কেঁদে উঠল রাত। রানু বেগম চমকে উঠলেন, কি হলো মেয়েটার? তখন রাত ফুপতে ফুপতে বলে উঠল, আপনার ছেলে খুব খারাপ মা, খুব খারাপ। রানু বেগম রাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হাসলেন। মেয়েটার মনে অভিমান জমেছে প্রচুর। রাতের মাথায় আলতো হাত বুলিয়ে দিয়ে রাতের ঘুম পাড়ার অপেক্ষায় করতে লাগলেন। মিনিট 10 পরে রাত ঘুমিয়ে পড়ল। ঘন শ্বাস পড়ছে রাতের। সে রাতের দিকে তাকিয়ে ধীর পায়ে বেরিয়ে গেল রুম থেকে। শুভ্রার রুমে গিয়ে শুভ্রাকে রাতের পাশে ঘুমোতে বলে নিজের রুমের দিকে গেল রানু বেগম। শুভ্রা তার ভাবির কাছে গিয়ে শুতেই দেখে পুফি লেজ নাড়াতে নাড়াতে তার মামাকে আদর করে দিয়েছে, কিন্তু রাতের সেই হুঁশ নেই। সে তো গভীর ঘুমে ব্যস্ত। সেদিকে তাকিয়ে মুচকি হেসে তার ভাবির পাশে গিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পুপিও আজ অনেকদিন পর মাম্মাকে কাছে পেয়ে মাম্মার কোলের মধ্যে ঢুকিয়ে ঘুমিয়ে পড়ল। সকালের কোমল আলোটা আজ যেন তুলোর মতো নরম হয়ে ছুঁয়ে দিচ্ছে চারপাশ। জানালার কাছে, পাতা ভেজা বাগানে, কিংবা কোনো নিঃশব্দ বারান্দায় আলোটা ধীরে ধীরে গলে পড়ছে, ঠিক যেন কারো মায়াবী স্পর্শ। রোদের আলতো কোমল ছোঁয়া রাতের চোখে মুখে আঁচড়ে পড়তেই ঘুম ছুটে গেল তার।
পুফি এতক্ষণ তার মাথার কাছে বসে অনবরত দেখে চলেছিল। খিদে লেগেছে তার। রাত তার দিকে তাকিয়ে তাকে আদর করে চুমু খেলো অসংখ্য। তারপর তাকে কোলে নিয়ে ক্যাট ফুড ঢেলে দিল তার খাবার বাটিতে। তাকে খেতে দিয়েই রাত ফ্রেশ হয়ে নিচে পা বাড়ালো। গতকাল কারো সঙ্গে ঠিকঠাকভাবে দেখা করতে পারেনি সে, অসুস্থ থাকায়। জ্বরের কারণে মাথা ভার হয়ে আছে তার। নিচে নেমেই দেখে জামিনা বানু সোফায় বসে তসবি গুনছে। রাত মিষ্টি হেসে তাকে জড়িয়ে ধরল তার পাশে বসে। জামিনা বানু তার মাথায় আলতো করে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, জ্বর কমেছে দাদুমণি? জি দাদিমা, কমেছে। তাহলে চলো, তোমাকে তোমার জন্মদিনের উপহার দেওয়া যাক। চলো আমার রুমে। কথাটা বলেই রাতের হাত ধরে তিনি নিজের রুমে নিয়ে গেলেন। রাত পিছু পিছু গেল। রাতকে বিছানায় বসিয়ে দিয়ে তিনি নিজের শাড়ির ড্রয়ার খুলে সেখান থেকে হালকা গোলাপি রঙের একটা জামদানি শাড়ি বের করলেন। তারপর বের করলো পেঁয়াজ রঙের একটা জামদানি শাড়ি, তারপর জলপাই রঙের একটা শাড়ি বের করলো এবং সবশেষে পিস গোলাপি রঙের একটা শাড়ি বের করলো। অসম্ভব সুন্দর 4টা হালকা রঙের শাড়ি তিনি যত্ন করে বের করে রাতের হাতে তুলে দিলেন। তারপর রাতের মাথায় হাত বুলিয়ে বললেন, এই শাড়িগুলো রুদ্র আমাকে কিনে দিয়েছিল। একবার করে পরেছিলাম সবগুলো শাড়ি, মাত্র ওকে দেখানোর জন্য। তারপর আর পরা হয়নি। ভেবেছিলাম শাড়িগুলো রুদ্রের বউকে দিব, তাই যত্ন করে এতদিন তুলে রেখেছিলাম। আজ সুযোগ হয়ে গেল তোমাকে দেওয়ার। এই নাও, শাড়িগুলো সুন্দর করে যত্ন করে তুলে রেখো। চমৎকার হাসল রাত। এই বাড়ির মানুষগুলো তাকে এত আদর করে রাখে কেন সে বুঝে পায় না। বিয়ের পর একটা মুহূর্তের জন্য তার মনে হয়নি যে সে শ্বশুর বাড়ি রয়েছে। সে ভাবত শ্বশুর বাড়ি সারাদিন কাজ করে খেটে মরতে হয়, অথচ সে সারাদিন ঘুমিয়ে পার করে, না হলে নিজের মন মতো ঘুরে বেড়ায়। কখনো এই বিষয় নিয়ে তাকে রানু বেগম সহ কেউ জবাবদিহি করেনি। তাকে রানু বেগম একদম নিজের মেয়ের মতো করে রেখেছে। বাড়ির প্রত্যেকটা মানুষ যেন আস্ত ভালোবাসা। এত ভালো কেন মানুষগুলো? পার হয়ে গেল আরও 10 দিন। আজ 27 সেপ্টেম্বর, রুদ্ধের জন্মদিন আজ। তবে বিষয়টা রাত জানত না। সে জেনেছে দুপুরে খাবারের আয়োজন দেখে। রুদ্ধ না থাকলেও তার এই বিশেষ দিনে তার সব পছন্দের খাবারগুলো রান্না করে রানু বেগম। রাত জানার পর থেকেই তার মনটা আনচান করছে কিছু করার জন্য। সে কি করবে বুঝে উঠতে পারছে না। সে আগে জানলে রুদ্ধের জন্য উপহার পাঠিয়ে দিত রুদ্রকে দিয়ে, কিন্তু এখন তার হাতে কিছুই করার নেই। নিজের ঘরে বসে পায়চারি করছে রাত। রাত বাজে 11:15, অথচ এখন পর্যন্ত কোনো কল বা মেসেজ পেল না সে রুদ্ধের কাছ থেকে। কখনোই তার জন্মদিন পালন করে না, এসব তার পছন্দ নয়। তাই সে যে বন্ধুদের সাথে জন্মদিন সেলিব্রেট করছে এটা ভাবাও ভুল হবে। তার পায়চারি করতে করতে তার আর ভাবতেই রাত 11:53 বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত সে কোনো কিছু ভেবে উঠতে পারেনি যে কি করবে। কোনো কিছু না ভেবে ফোন দিয়ে ফেললো রুদ্ধকে। বেশ অনেকক্ষণ কল হওয়ার পর রিসিভ হলো ওপাশ থেকে, কিন্তু কোনো কথা বোঝে না রুদ্ধ। রুদ্ধের এই নীরবতা হুট করে বুক কাঁপিয়ে দিল রাতের। হুট করে কান্না পেল তার খুব। মানুষটাকে আজ তার হাত দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে অনেক, কিন্তু সে পারছে না। আচমকাই ফুপিয়ে কেঁদে উঠল রাত। অপর পাশে চোখ বন্ধ করে কানে কল ধরে বসে আছে রুদ্ধ। যদিও সে রাতের কলের অপেক্ষায় ছিল না, কিন্তু আচমকা তার রাত রঙ্গনা এভাবে কেঁদে ওঠায় চমকে গেল। কেঁপে উঠল তার বুক। ব্যস্ত কণ্ঠে বলল, রাত, কি হয়েছে? ব্যথা পেয়েছো কোথাও? রাত কথা বলতে পারল না। চুপ করে মুখ চেপে কেঁদে যাচ্ছে সে। রাতের কোনো উত্তর না পেয়ে রুদ্ধ অস্থির হয়ে আবার জিজ্ঞেস করল, রাত, এই মেয়ে, হয়েছেটা কি? কান্না করছো কেন? এক পর্যায়ে রাতের কান্না না থামায় রুদ্ধ বাধ্য হলো তাকে ধমক দিতে। তারপর শান্ত স্বরে বলল, শুনে রাখো পুফির মাম্মা, বাড়ি ফিরেই আগে পুফির জন্য একজন খেলার সঙ্গী আনতে হবে আমাদের। সো বি রেডি পুফির আম্মা। কান্নার মাঝখানে রুদ্ধের এমন কথা শুনে বিষম খেল রাত। এলো কিসের মাঝখানে কী ধরনের কথা বলে? এমন নির্লজ্জ মার্কা কথা তো কখনো রুদ্ধের মুখে শোনেনি। তাহলে দেশের বাইরে যে কিসে আরও উশৃঙ্খল হয়ে গেল? অশ্লীল কথা বলছে কেন সে হুট করে? রাত কোনো কথা বলে না, সেভাবেই কল ধরে চুপ করে থাকলো। চলতে থাকলো তাদের নীরব আলাপন। তারা কথা না বললেও তাদের নিঃশ্বাস যেন কথা বলছে। গভীর মনোযোগ দিয়ে শুনছে একে অপরের শ্বাস প্রশ্বাসের শব্দ। সেভাবে কথা না বলে পার করে দিল সেই রাত তারা। আজকে একটু আগে গিয়ে পৌঁছালো রাত ভার্সিটিতে। ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, সাথে বন্ধুরা মিলে একটু আড্ডাও দিবে।
উপমা আর মাফরুজ লাইব্রেরিতে বসে আছে। তাকে কল করে ইনফর্ম করেছে সেখানে যেতে, তাই সে ভার্সিটিতে এসেই পা বাড়ালো লাইব্রেরির দিকে। লাইব্রেরিতে গিয়েই তাদের পাশে চেয়ারে বসতে উপমা বলে উঠল, এই মহিলা, তোর অবস্থা কি হচ্ছে দিন দিন? এত শুকাই যাচ্ছিস কেন? আশ্চর্য, আমি ভেজা ছিলাম কোন জন্মে? আরে ছি, আমি ওইটা বলি নাই। আমি বলছি যে উপমার কথার মাঝখানে মাফরুজ বই থেকে মুখ উঁচু করে ভারী চশমা জোড়া খুলে উপমাকে বলল, এই মহিলা, আমার জন্য একটু সুন্দর করে চা নিয়ে আয় তো। আমি আবার পাঠক মানুষ তো, বই পড়ার মাঝখানে আবার একটু চা না খেলে ফিল পাই না। বালের পাঠক, পাঠক না বল পাঠা। তুই একটা নিজের চা নিজে আইনে গিল, আমাকে হুকুম করিস কোন সাহসে? ছি 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 ছি, কি পচা কথা বলে। যা বুড়িগঙ্গার পানি দিয়ে মুখ ধুয়ে আয় মহিলা। তুই আমাকে হুকুম করিস কোন সাহসে? মাফ কর মহিলা, আমি নিজেই যাচ্ছি। তোর মতো মহিলার কোনো গ্যারান্টিই নেই, কখন না জানি থুতু মিশাই দিবি। ওয়াক। ওইটাই বললাম, শালা লুইচা। এই খবরদার মহিলা, আমি পাঠক, তাও আবার সরল মনের। আমি জীবনে ক্লাস 10-এ থাকতেও বায়োলজি চ্যাপ্টার 11 পড়িনি। আমি এত ভদ্র একটা মানুষ। খবরদার, আমাকে ওসব বলবি না বেয়াদব মহিলা। অগা সাজো চান্দু তুমি, হ্যাঁ? না পড়লে তুই জানলি কেমনে ওইখানে দুষ্টু দুষ্টু আছে? হোয়াট? অগা? সেটা আবার কি? আরে ওগি ওগি। ছি, আমি অগি হলাম কেমনে? আমার লাইফে তো অলিভিয়াও নাই, মুই তো পিওর সিঙ্গাপুর। কেন রে কেন? তুই বেটা মানুষ তো ভাই, নাকি আপু টাপু হইস? এই তোর ভাবসাব তো সুবিধার না মামা। ছি, কি নির্লজ্জ দজ্জাল মহিলা, আসলেই একটা খারাপ দজ্জাল নেই। রাত এই দুইটার খসটা পানা কথা শুনে হাসতে হাসতে ফিট হয়ে পড়ল। ছি। আজ ভার্সিটিতে ক্লাস শেষ হতেই রুদ্র রাতকে পৌঁছে দিয়ে আসলো বাড়িতে। রাতের দিনকাল ভালো যাচ্ছে না, মাফি আজকে আসেনি, জ্বরে বেচারি বেড রেস্টে আছে আপাতত। শুভ্রার প্রাইভেট কোচিংয়ের সামনেই দাঁড়িয়ে আছে সাফি। গতকাল রাতে সামান্য একটা বিষয় নিয়ে তাদের মধ্যে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলেছিল শুভ্রা। সে রাত থেকেই কলে পাচ্ছে না মেয়েটাকে। সাফি বেচারা সারা রাত না ঘুমিয়ে এখন আবার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করছে শুভ্রা ক্লাস শেষ হতে সাফিকে দেখেও না দেখার ভান করে চুলগুলো এক সাইডে নাড়াতে নাড়াতে হাঁটতে লাগলো। সাফি তার পেছন পেছন দৌড়ে ডাকতে লাগলো তাকে, এই শুভ্রবাবু, কই যাও তুমি আমার সাথে কথা না বলে? বলেই শুভ্রার হাত ধরে শুভ্রাকে আটকাতে গেলে শুভ্রা চিল্লিয়ে নাটক করে বলতে শুরু করে, এই দুষ্টু ছেলে। ও না, সরি বেটা। কিসের বেটা? তুই তো আমার বাপের থেকেও বুইরা দেখতে। দাদু বলি তাহলে? হ্যাঁ দাদু। রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলে ইফটিজিং করার জন্য শরীরে কুটকুট কুটকুট করে না? জুতা খুলে এমন দিব না যে থোবরাই উল্টে পুল্টে একেবারে বড় আকারের একটা ড্যাশ হয়ে যাবে। সর যা এখান থেকে। ছি, নিজের বয়ফ্রেন্ডকে কেউ দাদু বলে? বয়ফ্রেন্ড? কিসের বয়ফ্রেন্ড? হ্যাঁ, তুই বয়ফ্রেন্ড পদবি তখনই হারাইছিস যখন তুই বলছিস আমি বাদে অন্য মেয়েরা তোর পেছনে ঘোরে। বলছিস না আমাকে গতকাল রাত্রে যে তোর পেছনে আমার মতো 10টা-12টা মাইয়া ঘুরে বেড়ায়। ও বাবু, আমি তো মজা করে বলছি, বিশ্বাস করো এই ধরনের কোনো কিছু না। ভালো করেই জানি তা আমি তোর পিছনে কিরা ঘুরবে। হ্যাঁ, তোর মতো ছোট চোখ, নাক মোটা, কান ব্যাকা ব্যাটার পেছনে। আবার মনে অসীম দয়ামায়া আছে বলে তোকে আমি আমার বয়ফ্রেন্ড হওয়ার সৌভাগ্য প্রদান করেছি। অর এলস আমার মতো সুন্দরী শুভ্রাকে তুই পাবি কোনোদিনও? আসলেই একদম ঠিক বলছো। আমার 7 কপালের ভাগ্য যে আমি তোমাকে পাইছি। শুধু আমার না, আমার 14 গোষ্ঠীর 7 কপাল যে তুমি আমার বংশের ভবিষ্যৎ প্রদীপদের মা জননী। না, ভুলে ওইসব মতলব করিস না। তোর সাথে আমার আর কোনো কিছু সম্ভব না। তুই গতকাল রাতে কি জানি একটা মেয়ের নাম বলছিলি, সাদিয়া না পাদিয়া? ওই মাইয়ার কাছে যা, তুই যা। আরে ও তো আমার খালাতো বোন হয়, নাথিং এলস বাবু। ছি আল্লাহ, আমি এ কি শুনলাম? তুই তোর খালাতো বোনের সাথে লুতুপুতু করে বেড়াস? এত খবিস তুই? আরে বাবু, ওই সমস্ত কিছু না। সাদি আমার বয়সে কত ছোট, হাঁটুর বয়সে একটা মেয়ে। বলে শুভ্রাকে নিজের বাহুতে আবদ্ধ করে ঠাস করে একটা চুমু দিয়ে শুভ্রাকে আরও কিছু না বলতে দিয়ে নিজেই বলতে বলতে শুভ্রাকে নিয়ে হাঁটা ধরল।
শুভ্রা কিছু বলতে গেলে আবার ঠাস করে গালে চুমু বসিয়ে দিল সাভি। থাপ্পড় তো দিতে পারবে না, যদি এই মেয়েকে একটা টোকাও দেয় তাহলে নির্ঘাত এই মেয়ে তার ভবিষ্যৎ অন্ধকার করে দেবে ভয়ানক এক লাথি দিয়ে। তাই থাপ্পড়ের বদলে থাপ্পড় মার্কা চুম্মা দিচ্ছে সাফি শুভ্রাকে। রাতকে নামিয়ে দিয়ে রুদ্র আর আহু দুজনে একটা ক্যাফেতে এসেছিল প্রেমালাপ করতে, কিন্তু রুদ্রের কপালে বোধহয় প্রেম জিনিসটা সহ্য হয় না, তাই সেই কোনো না কোনো আকাম প্রত্যেক বাড়ি করে বসে। এই যে এখন আহুকে এমন একটা কথা বলেছে যে আহু নাক ফুলিয়ে বসে আছে। বাপরে বাপ, কি একটা ব্যান্ডের জগরটের মাইয়া বানাইছে আমার শ্বশুর আব্বা। এই খবরদার, আমার বাপ তুলে কথা বলবেন না আপনি। আপনি এখন আবার আপনিতে চলে গেলা? ওয়া, তোমার সাথে আমার সব শেষ। তোমার মতো পাগলের সাথে আমার থাকা সম্ভব না। ওয়া আসছে, কত শখ আমার যে। আমার দাদা কুতুবুদ্দিন সাহেবের ঐতিহাসিক লুঙ্গি পরে তোমাকে বিয়ে করতে যাব। সাথে একটা ছেঁড়া স্যান্ডো গেঞ্জি, মাথায় একটা গোল টুপি, আর মুখে রুমাল চাইপে ধরে আইসো তুমি আমাকে বিয়ে করতে। তারপর বাতাসে তোমার লুঙ্গি উড়াইয়া জয় বাংলা হয়ে যাবে শালা। আর না, এমন আমি লুঙ্গি পিনলে লুঙ্গির নিচে বড়সড় আন্ডার ওয়ার্ল্ড পরি। দরকার পড়লে সেদিন আমি বড় পায়জামা পরে আসব, তবুও রিস্ক নিব না। আমার বইয়ের ব্যক্তিগত প্রপার্টি বলে কথা, অন্য কাউকে দেখানো যাবে না। আহু রুদ্রের দিকে হা করে তাকিয়ে রইল, ভাবল সে কি দেখে এই ছেলেকে ভালোবাসলো। সময় বহমান, দেখতে দেখতে পার হয়ে গেল আরও 3 মাস। রাত বলতে গেলে সারাদিন নিজের পড়াশোনা আর লেখালেখি নিয়েই থাকে। রুদ্রের সাথে আগে কথা যাও একটু হতো, বর্তমানে তারা টোটালি বন্ধগত। 2 মাস যাবৎ রুদ্রের সাথে তার কথা হচ্ছে না। মানুষটা কাজের শেষ সময় অনেক ব্যস্ত হয়ে পড়েছে। ডিসেম্বরের শেষের দিকে বাড়ি ফিরবে রুদ্ধ, তেমনটাই বলেছিল সে। তবে নতুন বছর চলে এসেছে, তো দেশে আসার কোনো নামগন্ধ নেই। জানুয়ারির 3য় সপ্তাহ, নির্মল জানুয়ারির ভোরবেলা দেশের প্রকৃতি যেন ধুয়ে মুছে স্নিগ্ধ হয়ে ওঠে। এ মাসে শীত থাকে স্পষ্ট, কিন্তু তা কোনো তীব্রতা নিয়ে আসে না, বরং এক ধরনের মোলায়েমতা, এক নিঃশব্দের উষ্ণ আলিঙ্গন হয়ে নেমে আসে বাতাসে, মাটিতে, পাতার ভাঁজে ভাঁজে। আকাশটা থাকে নীল, কিন্তু সেই নীল যেন একটু বিবর্ণ রোদ আছে, তবে তার আলোর মধ্যে নেই আগুন, আছে শুধু হালকা সোনালি ছায়া। বেলা বাড়লেও সেই আলোয় গা পড়ে না, বরং শরীর জড়িয়ে ধরে এক ধরনের শান্ত নিস্তব্ধতা। ভোরে পাতার কিনারে জমে থাকা শিশুর বিন্দুগুলো দেখে মনে হয় রাতভর প্রকৃতি তার মনের গভীরতা থেকে কোনো কবিতা লিখে রেখে গেছে। হালকা কুয়াশায় ঢেকে থাকে রাস্তাঘাট, যেন পুরো শহরটাই ঢেকে আছে সাদা পাতলা ওড়নায়। বৃক্ষরাজি থাকে স্থির, কিছুটা নিঃশব্দ বট। পাকুড়, কাঁঠাল গাছ সব যেন ধ্যানমগ্ন দাঁড়িয়ে আছে। পাখিরা আসে, বসে, ডাকে, আবার উড়ে যায়, কিন্তু সেই ডাকেও থাকে যেন একটা মিহি গলা, কুয়াশায় মোড়ানো সুর। চায়ের দোকানগুলো এই শীতেই বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। দূর কোনো রাস্তার পাশে ধোয়া ওঠা মাটির কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে কাঁথামোড়া কিছু মানুষ। কাঠের বেঞ্চে বসে কেউ রোদ পোহায়, কেউ আবার পুরনো চাদরের ভাঁজে গুজে রাখে হাত। রাতে শিশির পড়ে, বাতাসে থাকে পাতার খসখসের আওয়াজ। কচি হলুদ রঙের একটা লম্বা 3 পিস এর সাথে সাদা রঙের একটা পাজামার সঙ্গে লাল শাল জড়িয়ে একটা ছোট্ট টঙের সামনে দাঁড়িয়ে আছে রাত। তার চোখ সামনে তার ব্যক্তিগত পুরুষটার দিকে বদ্ধ হয়ে আছে। রুদ্র হুট করে এসে হাজির হয়েছে, কাউকে কিছু না বলেই এসেছে। রাত 3টায় দেশে এসে পৌঁছেছে রুদ্র। বাড়ি এসে ঘুমতো রাতকে কোলে তুলে নিয়ে এসেছে এখানে। মাঝ রাস্তায় রাতের ঘুম ভেঙে গেলে আচানক রুদ্ধকে দেখে খুশিতে বেচারি আধা ঘন্টা রুদ্ধের বুকে কেঁদেছে। তখনই বরাবরের মতোই শুভ্র রঙা শার্ট পরিহিত রুদ্ধ 1 কাপ দুধ চা নিয়ে আসলো তাদের দুজনের জন্য। চায়ের ভাতটা এক হাতে নিয়ে আরেক হাতে রাতের হাত মুঠো বদ্ধ করে নিল। তারপর হাত ঘুরিয়ে রাতের ঘাড়ের উপর হাত রাখলো। রাতের হাত ধরেই মাথা নিচু করে রাতের নাক বরাবর একটা চুমু দিয়ে হাঁটতে থাকলো দুজন। চা হালকা ঠান্ডা হতেই রাতের হাতে দিল। রাত এক চুমুক খাওয়ার পরে রুদ্ধের হাতে দিলে সে চা খেতে খেতে রাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ঘুম আসছে রাত? রাত আলতো করে মাথা নেড়ে বলল, আর কি কিছু খাবে? পুনরায় জিজ্ঞেস করল রুদ্ধ। এই মেয়ে, মুখ দিয়ে বলো। কিছুটা বিরক্ত হয়ে বলল রুদ্ধ। বলবো না। অন্য পাশে মুখ ঘুরিয়ে বলল রাত।
আবার কি হলো? রুদ্র বাম হাতে বুড়ো আঙ্গুল দিয়ে রাতের থুতনি ধরে নিজের দিকে ফিরিয়ে বলল,